হরমুজ প্রণালী যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, যুদ্ধের আঁচে ইতিমধ্যেই চীন আর রাশিয়া ছাড়া এই হরমুজ প্রণালী কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন। আর ইতিমধ্যেই কিউআরটি তৈরি করেছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। হরমুজ প্রণালী বন্ধের জেরে পারস্য উপসাগরে বহু ভারতীয় জাহাজ আটকে রয়েছে। একাধিক ভারতীয় জাহাজ পারস্য উপসাগরে রয়েছে, তার জন্য 24 ঘন্টার কুইক রেসপন্স টিম তৈরি করে কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক তৈরি করেছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং এর অধীনে এই টিম কাজ করবে। ভারতীয় নাবিকদের জন্য প্রয়োজনীয় সাহায্য এবং সমন্বয়ের জন্য এই কিউআরটি তৈরি করা হয়েছে। সংকটের পরিস্থিতিতে প্রয়োজনীয় সব রকমের সাহায্য এই টিম করবে। অনির্বাণ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ বাবু, আপনি ঠিক এই হরমুজ প্রণালীর কথা বলছিলেন এবং এই মুহূর্তে ভারতবর্ষের সংকট, একটা তো নিঃসন্দেহে ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়া এবং বলতে গেলে আজকে একটা রেকর্ড 92 টাকারও বেশি হয়ে গিয়েছে, কিন্তু সেখানে হরমুজ প্রণালী একদম যে হরমুজটাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতীয় জাহাজ মন্ত্রক যে সিদ্ধান্তটা নিয়েছে, আমরা জানি যে একাধিক এই যে ক্রুড প্রোডাক্ট, তার মধ্যে ভারতবর্ষ 35 to 50% সেল করে মূলত এই হরমুজ প্রণালী দিয়ে আরব সাগর অর্থাৎ এই মুম্বাই উপকূল সেখান দিয়ে এসে পৌঁছয়। তো সেক্ষেত্রে ভারতবর্ষ ইতিমধ্যেই বলছে যে আমাদের কাছে যা স্টক আছে আগামী 1.5 মাসের জন্য সেটা যথেষ্ট, কিন্তু সত্যি রাশিয়ার উপরে ডিপেন্ডেন্সি না রেখে পরিস্থিতিটাকে কতটা সামাল দেওয়া সম্ভব? স্টক আছে, সেটা 40-45 দিন চলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের অতিরিক্ত টাকা খরচা হবে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। সরকারের উপর পোশাকাটা একটা চাপ লাগবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আশার বাণী হচ্ছে যে গত অর্থবর্ষে ভারতবর্ষের তেল আমদানি করতে যে টোটাল খরচা হয়েছিল সেটা 137 বিলিয়ন ইউএস ডলার, মানে এটা 2024-25-এ। 2025-26-এর যে আমাদের কাছে তথ্য আছে আপ টু জানুয়ারি 31, এই ফেব্রুয়ারি মার্চের খবর এখনো আসেনি, সেক্ষেত্রে কিন্তু আশার আলো হচ্ছে আমরা টোটাল যে অয়েল ইম্পোর্ট করতে খরচা করেছি সেটা অনেকটাই কম, 100 বিলিয়ন ইউএস ডলার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের উপরে এখন অতিরিক্ত যদি তেল খরচা, মানে তেলের জন্য তেল আমদানি করার খরচ বাড়ে, সরকার সেই চাপটা নিতে পারবে। আমি আশ্বস্ত করছি যে সরকারের যে টোটাল অয়েল ইম্পোর্টের যে খরচাটা হয়েছিল গত বছরে, তার পার্সপেক্টিভে এই বছরে কিন্তু ওভারঅল বিলিংটা কম আছে এখনো অব্দি। তো এই বছরে যদি আমরা দেখি যে সেখান থেকে সরকার ম্যানেজ করতে পারছে, তাহলে হয়তো আগামী দিনে সরকার এই চাপটা জনগণের উপরে দেবে না। দেখুন, সরকারের তেল কিনতে যদি খরচা বাড়ে, সরকার যদি সঙ্গে সঙ্গে সেই চাপটা জনগণের উপরে দিয়ে দেন, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি হবে। আপনার মনে থাকবে কুসুমিতা, এই ভারতবর্ষের বাজারে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এবং দাম বৃদ্ধি হওয়ার জন্যই কিন্তু চাহিদাটা বৃদ্ধি হচ্ছিল না। চাহিদাটাকে বৃদ্ধি করবার জন্যই কিন্তু সরকার অনেক রকম প্রচেষ্টা করেছে, জিএসটি কাট করেছে, ইনকাম ট্যাক্সে কাট করে মানুষের হাতে অতিরিক্ত টাকা দিয়েছে যাতে মানুষ গিয়ে জিনিসপত্র কিনতে পারেন, যাতে চাহিদাটাকে বাড়ানো যায়। চাহিদা বাড়লে কিন্তু যারা ইনভেস্টার আছেন, যারা শিল্পপতি আছেন, তারা হয়তো নতুন করে আবার প্রোডাকশন করবেন। কিন্তু আজকের দিনে যদি আবার জিনিসপত্রের দাম বেড়ে যায়, এবং সেই জিনিসপত্রের দাম বেড়ে গেলে কি হবে, সাধারণভাবে চাহিদাটাকে কমে যাবে, এবং যারা শিল্পপতি আছেন তারাও কিন্তু আবার নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না, অর্থনীতিটা পিছনের দিকে। একেবারেই তাই। অর্থনীতিকে স্টেবল রাখার জন্য এই মুহূর্তে ভারত সরকার হয়তো একেবারেই নিঃসন্দেহে একটা নিয়ন্ত্রিত ভাবনা চিন্তা করছে, এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। তার আগে সত্যি কি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে বা লাগাম ছাড়া হতে পারে? হয়তো নয়, উত্তরটা আপাতত হয়তো কিছুটা হলেও স্বস্তির। লেবাননের ছবি আপনারা দেখছেন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক মিসাইল হামলা, ড্রোন হামলা, আর তারপরে ছবি দেখুন। আল্লাহু আকবার। জেরুজালেম দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।